আগামীকালকে পরীক্ষা দাও। আগামীকাল পরীক্ষা দাও। রাত 8টায় প্রশ্ন পাঠাই, 10টার মধ্যে খাতা পাঠাবা। পারবা না? জি স্যার পারবো। তাহলে তো আমাদের একটা লেকচার নষ্ট হয় না। আগামীকাল হবে। আগামীকাল স্যার আমার 8:45-এ বাইরে পড়া থাকে। সমস্যা নাই, আধা ঘন্টার প্রশ্ন বা 40 মিনিটের প্রশ্ন তুমি তার আগে দিতে পারবা। ও আচ্ছা ঠিক আছে স্যার। আগামীকাল রাত 8টায় প্রশ্ন পাঠাবো, 10টার মধ্যে খাতা পাঠাবা। 10টার পরে খাতা পাঠাতে পারবা না, প্রয়োজনে আমি 7টায় খাতা প্রশ্ন পাঠাই। পাঠাবো 7টায়? তোমার সততা কিন্তু তোমার 7টায় প্রশ্ন পাঠাবো, তোমার সততা তোমার কাছে, সমানতা থেকে প্রশ্ন পাঠাবো, তোমার সততা তোমার কাছে। তুমি চুরি করলে তোমার ফাঁদে তুমিই পড়বা। এই জটিল অধ্যায়ে কেউ চুরি করলে কিন্তু বিপদে পড়বা। 7টায় প্রশ্ন পাঠাবো, 10টার মধ্যে খাতা পাঠাবা। তাহলে 8টা না 7টায় প্রশ্ন পাঠাবো। আগামীকাল 7টায় প্রশ্ন পাঠাবো, সন্ধ্যা 10টার মধ্যে খাতা পাঠাবা। সমানুতার প্রশ্ন পাঠাবো। এখন পরবর্তী নেম রিঅ্যাকশন আলোচনা করতেছি, ভালো করে দেখো। সেইজেব নিয়ম বা সেটজেব নিয়ম বলতেছি। সেইজেব এ জার্মান বিজ্ঞানী তো, সেইজেব বা সেটজেব উচ্চারণ করা হয় নাম। সেইজেব বা সেটজেব নীতি, সেইজেব বা সেটজেব নীতি। সেইজেব কোন কোন বইতে লেখা আছে ওই একই নাম, আবার অন্যভাবে উচ্চারণে কোন কোন বইতে সেটজেব লেখা আছে। সেইজেব সেটজেব একই কথা। এই আবিষ্কারক বিজ্ঞানীর নাম সেইজেব, বা কোন কোন সময় সেটজেব উচ্চারণ করা হয়। সেইজেব নীতি শোনো। এই একটা অ্যালকেন, এই একটা অ্যালকেন, এই অ্যালকেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা হ্যালোজেন আসছে। এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন নাই, এই একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা হ্যালোজেন আসছে, তাই এটার নাম হ্যালোজেনো অ্যালকেন। হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন ধরো ব্রোমিন আসছে, এবার যে কোনো হ্যালোজেন আসতে পারে। এবার অ্যালকেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে হ্যালোজেন আসছে, তাই এটার নাম হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেন যুক্ত যে কার্বন, কার্যকারী মূলক যুক্ত কার্বন, তাকে বলে আলফা কার্বন। তারপর একটা বিটা কার্বন, তারপর একটা কিন্তু গামা কার্বন। তাহলে কার্যকারী মূলকধারী কার্বন আলফা, তারপর একটা বিটা, তারপর একটা গামা। তাহলে এটা কার্যকারী মূলকধারী কার্বন আলফা, তাহলে এরপরেরটা এই দিকেরটাও তো বিটা, তাহলে এটাকে বিটা প্রাইম দিলাম, একটা বিটা একটা বিটা প্রাইম। আবার দেখে নাও, কার্যকারী মূলকের কার্বন না, কার্যকারী মূলকধারী কার্বন। কার্যকারী মূলকধারী যে কার্বন, সেই কার্যকারী মূলকধারী কার্বন হলো আলফা কার্বন। এরপরের কার্বন বিটা কার্বন, তারপরের কার্বন গামা কার্বন। তাহলে কার্যকারী মূলকধারী কার্বন আলফা, বিটা গামা, এইভাবে গেছি। আবার কার্যকারী মূলকধারী আলফা, এর পরেরটা তো বিটা, পরেরটা কি বিটা প্রাইম। তাহলে হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড যেটা, সেটা থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে। এই হাইড্রোজেন হ্যালাইড অপসারণের যে নিয়ম, সেটাই হলো সেইজেব নিয়ম বা সেটজেব নিয়ম। এই হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে কস্টিক পটাশের সাথে বিক্রিয়ায়। কেমন কস্টিক পটাশ? অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়ায় উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে। এক্ষেত্রে আলফা কার্বনের সাথে
সন্নিহিতভাবে অর্থাৎ পাশাপাশি ভাবে যে দুইটা বিটা কার্বন আছে, সেই দুইটা বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। আবার বলছি, হ্যালোজেন যুক্ত আলফা কার্বনের সাথে সন্নিহিতভাবে যে দুইটা বিটা কার্বন আছে, সেই দুইটা বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। তাহলে সেই অনুযায়ী প্রোডাক্টটা কি হবে দেখো। CH3 CH ডাবল বন্ড CH3, এটাই হবে প্রধান উৎপাদ 80%। কোনটা আমি একটু কালার দিয়ে দেখাই। যে দুইটা বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। ফলে অ্যালকিন উৎপন্ন হবে 2-বিউটিন। এই 2-বিউটিন এটা হবে প্রধান উৎপাদ। তার বিপরীতটাও হবে, দুইটা বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন বেশি আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। তাহলে সেই অনুযায়ী প্রোডাক্টটা কি হবে দেখো। দেখো আমি কালার পেন দিয়ে দেখাচ্ছি। এক্ষেত্রে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হয়েছে। আর যে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয় সেটা কিন্তু আসলে দুই অণু থেকে দুই ভাবে অপসারিত হয়। দুই অণু সাথে দুই অণুর বিক্রিয়ায় দুই ভাবে অপসারিত হয়। রেড কালারে যেটা প্রথমে বলছি সেটাই হবে প্রধান উৎপাদ 80%, আর বাকিটা গৌণ উৎপাদ 20%। এই প্রধান উৎপাদ 80% সম্পর্কিত নিয়ম হলো সেইজেব নিয়ম। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পটাশিয়াম হ্যালাইড, হ্যালোজেন তো ব্রোমাইড, তাহলে পটাশিয়াম ব্রোমাইড আর পানি, এরা বাই প্রোডাক্ট অর্থাৎ সহ উৎপাদ তৈরি হবে। তাহলে সবাই দেখো, ভালো করে দেখো, আমি আবার বলে যাচ্ছি। এই অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপন করে হ্যালোজেন আসছে, এই যে একটা হ্যালোজেন আসছে, এটা হ্যালোজেন অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। এই হ্যালোজেন অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের সময় হ্যালোজেন যুক্ত আলফা কার্বনের সাথে সন্নিহিতভাবে যে দুইটা বিটা কার্বন আছে, সেই দুইটা বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে এবং আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। ফলে অ্যালকিন উৎপন্ন হবে 2-বিউটিন, এবং সেটাই হবে প্রধান উৎপাদ। এই প্রধান উৎপাদ তৈরি হওয়ার নিয়মটাকে আবিষ্কারকের নাম অনুসারে সেইজেব নিয়ম বলা হয়। তার বিপরীতটা হবে গৌণ উৎপাদ। গৌণ উৎপাদটা কি? যে দুইটা বিটা কার্বন আছে তার মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন বেশি আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে, সেটা হবে গৌণ উৎপাদ। সেই গৌণ উৎপাদ সম্পর্কে সেইজেব নিয়ম না, সেইজেব নিয়ম হলো প্রধান উৎপাদ সম্পর্কে। বলতে পারে স্যার তাহলে গৌণ উৎপাদ কেন লিখলেন? তোমাদের প্রশ্ন জাগতে পারে স্যার 80% হলো, বাকি 20% গেল কোথায়? বাকি 20% গৌণ উৎপাদ, সেটাও দেখাই দিছি। আবার বলছি, মুখস্থ করো, তারপর আমাকে জিজ্ঞেস করবা, ভালো করে দেখো। এই অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপন করে হ্যালোজেন আসছে, এটা হলো হ্যালোজেন অ্যালকেন অথবা অ্যালকাইল হ্যালাইড বলা হয়। এটা অ্যালকাইল আর এটা কি হ্যালাইড। হ্যালোজেন অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এটা থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের সময় হ্যালোজেন যুক্ত আলফা কার্বনের সাথে
সন্নিহিতভাবে যে দুইটা বিটা কার্বন আছে সেই দুইটা বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে, এবং 2 বিউটিন যে অ্যালকিনটা আছে সেই অ্যালকিনটা প্রধান উৎপাদ তৈরি হবে। এই প্রধান উৎপাদ 80% তৈরি হবে। এই প্রধান উৎপাদ তৈরি হওয়ার নিয়মটাকে আবিষ্কারকের নাম অনুসারে সেইজেব নিয়ম বলা হয়। কিন্তু তার বিপরীতটা হবে বাকি 20%, সেটা গৌণ উৎপাদ। গৌণ উৎপাদ সম্পর্কে কিন্তু সেইজেব নিয়ম না। গৌণ উৎপাদ হলো যে বিটা কার্বনে হাইড্রোজেন বেশি আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে, সেটা গৌণ উৎপাদ বাকি 20%। আর এইটা আমি আবার বলতেছি, কার্যকারী মূলক ধারী কার্বন আলফা কার্বন, তারপর একটা বিটা, তারপর একটা গামা। আবার কার্যকারী মূলকধারী আলফা, এর পরেরটাও তো বিটা, এটা বিটা প্রাইম। তাহলে ফাইনালি শোনো সবাই, এটা হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। দেখো অ্যালকেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে হ্যালোজেন আসছে, এটা হ্যালোজেনো অ্যালকেন অথবা অ্যালকাইল হ্যালাইড। এই হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের ক্ষেত্রে আলফা কার্বনের সাথে সন্নিহিতভাবে যে দুইটা বিটা কার্বন আছে তার মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে, এবং সেই অনুযায়ী অ্যালকিন তৈরি হবে, এবং সেটাই হবে প্রধান উৎপাদ 80%। এই প্রধান উৎপাদ তৈরি হওয়ার যে নিয়ম সেটাকে আবিষ্কারকের নাম অনুসারে সেইজেব নিয়ম বলা হয়। তার বিপরীতটাও হবে গৌণ উৎপাদ বাকি 20%। গৌণ উৎপাদ সম্পর্কে সেইজেব নিয়ম না। গৌণ উৎপাদটা কি? যে বিটা কার্বনে হাইড্রোজেন বেশি আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। এই গৌণ উৎপাদ সম্পর্কে সেইজেব নিয়ম না। সেইজেব নিয়ম হলো প্রধান উৎপাদ সম্পর্কে। এখন কারোর প্রশ্ন থাকলে বলো। কারো প্রশ্ন থাকলে বলো, নাহলে পড়ে ঠরে আগামী ক্লাসে আবার বলবা, প্রয়োজন আবার পড়াবো, কিন্তু ইহা মুখস্থর বিষয়। সেইজেব নিয়ম সেইজেব আবিষ্কার করছে, তুমি মুখস্থ করবা, তারপর সৃজনশীল কিভাবে ঘুরাবে পরের স্টেপে দেখাবো। আগে ফার্স্ট স্টেজে তুমি মুখস্থ করো। আর এখানে আমি গ্যারান্টি দিলাম এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, কোনো অনিশ্চয়তা নেই। এই নেম রিঅ্যাকশন যে, এই নেম রিঅ্যাকশন থেকে কোশ্চেন আসবেই, সকল পরীক্ষায় কোশ্চেন আসবে, যথেষ্ট পরিমাণে কোশ্চেন আসবে। এখন দেখো আমি আলোচনা করতেছি পরবর্তী নেম রিঅ্যাকশন, অ্যালডল কন্ডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবনের ইংরেজি নাম হলো কন্ডেনসেশন। অ্যালডল কন্ডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। দেখো সবাই, অ্যালডল কন্ডেনসেশন বা অ্যালডল ঘনীভবনের আগে একটা বিষয় একটু দেখে নাও। এই কার্যকারী মূলক ধারী কার্বন হলো আলফা কার্বন। এই আলফা কার্বনে এটা হাইড্রোজেন আছে, এটা আরো বড় শিকলও থাকতে পারে। এরপরে কার্বন কিন্তু বিটা কার্বন। আবার দেখো প্রয়োজনে আবার দেখো, কার্যকারী মূলক ধারী কার্বন হলো আলফা কার্বন, বা কার্যকারী মূলক যুক্ত কার্বন আলফা কার্বন। কার্যকারী মূলকের কার্বন না, কিন্তু কার্যকারী মূলক যুক্ত কার্বন আলফা কার্বন। এই আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে আলফা হাইড্রোজেন সম্বলিত যৌগ। এর পরের কার্বন কিন্তু বিটা কার্বন। তাহলে এটা আলফা হাইড্রোজেন সম্বলিত যৌগ, কারণ আলফা কার্বনে হাইড্রোজেন আছে। এটা হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রোপানল।
এটাতে দেখো কার্যকারীমূলক যুক্ত কার্বন আলফা কার্বন, সেই কার্যকারীমূলক যুক্ত কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনে হাইড্রোজেন আছে। এটা এটা দেখো কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, এটাও কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, এই উভয় আলফা কার্বন, একটা আলফা প্রাইম দিলাম, উভয় আলফা কার্বনে হাইড্রোজেন আছে। কিন্তু এই যৌগটা দেখো, এইটা দেখো সবাই, এইটা কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, তারপর একটা বিটা কার্বন। এই আলফা কার্বনে হাইড্রোজেন নাই, আলফা কার্বনে আছে কি মিথাইল। এরপর দেখো বেনজালডিহাইড, বেনজিনে অ্যালডিহাইড থাকলে বেনজালডিহাইড বলা হয়। এই বেনজিন চক্র মানে অ্যারোমেটিক চক্র, এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। অ্যারোমেটিক নিয়ে পরে ডিটেইল আলোচনা করা হবে, আপাতত জেনে রাখো বেনজালডিহাইড অর্থাৎ অ্যারোমেটিক অ্যালডিহাইড। এই কার্যকারীমূলক যুক্ত কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনে হাইড্রোজেন প্রতিস্থাপন করেই কিন্তু অ্যালডিহাইড গ্রুপটা আসছে। তাহলে এটাতে আলফা হাইড্রোজেন নাই, কারণ আলফা কার্বনের হাইড্রোজেনটা প্রতিস্থাপন করেই অ্যালডিহাইড গ্রুপটা আসছে। এটা হলো মিথানল বা ফর্মালডিহাইড, এটাতে কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন নাই, তাহলে আলফা হাইড্রোজেনও নাই, এটা এমনি হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন না। তাহলে আরেকবার একটু দেখো সবাই, কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তাই এটা আলফা হাইড্রোজেন সম্বলিত যৌগ। কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটাও আলফা হাইড্রোজেন সম্বলিত যৌগ। কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, এখানে এই পাশেও কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, ওই পাশেও কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, একটা আলফা প্রাইম দিলাম। এই উভয় আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটাও আলফা হাইড্রোজেন সম্বলিত যৌগ। এটা কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, আলফা কার্বনে কিন্তু হাইড্রোজেন নাই, এটা আলফা হাইড্রোজেন বিহীন যৌগ। এই বেনজালডিহাইড, এই বেনজালডিহাইড কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনে হাইড্রোজেন নাই, কারণ আলফা কার্বনে হাইড্রোজেন প্রতিস্থাপন করে এই অ্যালডিহাইড গ্রুপ আসছে। মিথানল বা ফর্মালডিহাইড, এটাতে কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনে হাইড্রোজেন নাই, এটা এমনি হাইড্রোজেন, কারণ কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন নাই, আলফা হাইড্রোজেন নাই, এটা এমনি হাইড্রোজেন। তাহলে এক কথা আমি বলতে পারি, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে তারা আলফা হাইড্রোজেন সম্বলিত যৌগ। এই আলফা হাইড্রোজেন সম্বলিত যৌগরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। আর যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নাই তারা আলফা হাইড্রোজেন বর্জিত বা বিহীন যৌগ, এরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না। এটার আলফা হাইড্রোজেন নাই কেন এটা আবার বলতেছি, কার্যকারীমূলকধারী কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বন নাই, আলফা হাইড্রোজেনও নাই, এটা এমনি হাইড্রোজেন। এটার নাম তো তোমরা জানো প্রোপানল, এটার নাম ইথানল বা অ্যাসিটালডিহাইড, এটার নাম প্রোপানন বা অ্যাসিটোন। এটা ট্রাইমিথাইল আর 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। এটার নাম বেনজালডিহাইড, এটার নাম মিথানল বা ফর্মালডিহাইড। এখন আমি মূল আলোচনায় চলে আসি। আমাদের আলোচ্য বিষয় হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবনের ইংরেজি নাম হলো কন্ডেনসেশন বা অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া। দেখো সবাই ভালো করে, লঘু ক্ষার, লঘু ক্ষার মানে পাতলা ক্ষারের দ্রবণ, সেই পাতলা ক্ষারের দ্রবণকেই ভালো বাংলায় বলা হয় লঘু ক্ষার। সেই লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন সম্বলিত 2 অণু অ্যালডিহাইড, এই এক অণু অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন সম্বলিত,
এই আরেক অণু অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন সম্বলিত। এদেরকে এইভাবে না লিখে আমি কিন্তু এইভাবে লিখতে পারি। দেখো এই প্রথম অ্যালডিহাইডকে আমি এইভাবে লিখবো, একই কথা। দেখো কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটা আলফা হাইড্রোজেন সম্বলিত অ্যালডিহাইড। আর পরের অ্যালডিহাইডকে আমরা এইভাবে লিখলাম। এই CH3টাকে এইভাবে লিখলাম CHO। এখানে কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। এরা এই লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে পরস্পর বিক্রিয়া করে পরস্পর যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে দেখো, এই দুইটা বন্ডের একটা বন্ড যাবে অক্সিজেনে, সেই বন্ড দিয়ে আগত আলফা হাইড্রোজেনকে ধরবে, তাহলে এটা অ্যালকোহল হয়ে যাবে। আর এই আলফা কার্বন এসে এই সিও মূলককে কি বলা হয় কার্বনিল মূলক, কার্বনিল মূলকের কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে সেই অনুযায়ী প্রোডাক্ট অর্থাৎ উৎপাদ কি হবে দেখো, CH3 CHOH, CH3 CHOH, এটা অ্যালকোহল হয়ে গেছে, কারণ এই হাইড্রোজেনটা এই অক্সিজেনে এসে যুক্ত হলে তো এটা অ্যালকোহল হয়ে যাবে। তারপর CH2, তারপর CHO। এই কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, তারপরের কার্বন বিটা কার্বন, তারপর একটা গামা কার্বন। এটা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড যৌগ। দেখো বিটা কার্বনে হাইড্রোক্সি আছে আর অ্যালডিহাইড, অথবা ইউপ্যাকে নাম্বারিং করে বলতে পারো 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন। বিটা কার্বন হলো 3 নং কার্বন, 3 হাইড্রোক্সি অ্যালডিহাইড, 3 হাইড্রোক্সি অ্যালডিহাইড কিন্তু, বা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বলতে পারো। আরেকটা লিখি তারপর বুঝাইতেছি। আরেকটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেখো, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন সম্বলিত 2 অণু কিটোন বিক্রিয়া করছে এখানে। এই এক অণু কিটোন, এই আরেক অণু কিটোন। এই 2 অণু কিটোন 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট কিটোন, এদের নাম কি প্রোপানন বা এসিটোন। এদেরকে আমরা এইভাবে লিখি, এইভাবে লিখি লিখি একই বিষয় অন্যভাবে লিখতেছি। দেখো CH3 CO ডাবল বন্ডেতে অক্সিজেন, অক্সিজেন তো দ্বিযোজী, CH3। এই একটা কিটোনকে এইভাবে লিখলাম, আর H CH2 CO CH3। একটু আগে যে কিটোন লিখছিলাম সেটাই আবার এইভাবে লিখছি, একই কথা।
এখানে কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, একটা আলফা একটা আলফা প্রাইম, এটা কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, এটা কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন। এক্ষেত্রে ওই অনুরূপ পরিবর্তন হবে। দেখো এই কার্বনিল মূলকের একটা বন্ড, ডাবল বন্ডের একটা বন্ড অক্সিজেনে চলে যাবে, সেই বন্ড দিয়ে আগত আলফা হাইড্রোজেনকে ধরবে, ফলে এটা অ্যালকোহল হয়ে যাবে। আর আলফা কার্বন এসে কার্বনিল মূলকের কার্বনের সাথে যুক্ত হবে। সেই অনুযায়ী প্রোডাক্টটা কি হবে দেখো, CH3, সেই অনুযায়ী প্রোডাক্টটা হবে CH3 সি, এটা হবে অ্যালকোহল। এটা এই CH3টাকে আমি নিচে দেখালাম, এই CH3 আছে না, এই CH3টাকে বন্ডে নিচে দেখালাম। এরপর CH2 এরপর CH3। তাহলে কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, এই কিটোন কার্যকারী মূলক কিন্তু CO, এরপর একটা বিটা, তারপর একটা গামা। অথবা ইউপ্যাকে নাম্বারিং করে বলতে পারো, 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। এই বিটা কার্বনই হলো 4 নং কার্বন। এটা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন হয়েছে। তাহলে এখন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলছি, আমি 2 বার করে বলবো, ভালো করে না বুঝলে বলবা আমাকে, একটু জটিল বিষয়, ভালো করে দেখো। লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিশিষ্ট 2 অণু অ্যালডিহাইড যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড গঠন করে, অথবা লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিশিষ্ট 2 অণু কিটোন যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি কিটোন গঠন করে। এই বিক্রিয়াকেই অ্যালডল ঘনীভবন বা অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া বলা হয়। অ্যালডিহাইডের অ্যাল্ড আর অ্যালকোহলের অল, এই 2 শব্দ মিলে নাম হয়েছে অ্যালডল। যাদের যাদের আলফা হাইড্রোজেন আছে তারাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে, আর যাদের নাই তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না। আর কাদের আছে কাদের নাই এটা কিন্তু ফার্স্টে আমি দেখাইছি। তাহলে ভালো করে দেখো সবাই, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন সম্বলিত 2 অণু অ্যালডিহাইড যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড গঠন করে যদি অ্যালডিহাইড নেওয়া হয়, অথবা লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিশিষ্ট 2 অণু কিটোন যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি কিটোন গঠন করে যদি কিটোন নেওয়া হয়। এই বিক্রিয়াকেই অ্যালডল কন্ডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হয়। এখানে প্রধান উৎপাদ অর্থাৎ ম্যাক্সিমাম সময় প্রধান অ্যালডিহাইড উৎপন্ন হয়, তাই অ্যালডিহাইডের অ্যাল্ট আর অ্যালকোহলের অল, এই 2 শব্দ মিলে নাম হয়েছে অ্যালডল। আর 2 অণু একত্রিত হয়ে এক অণুতে পরিণত হয়েছে, তাই এটাকে ঘনীভবন বিক্রিয়া বলা হয়। তাহলে অ্যালডল ঘনীভবন বা ইংরেজি নাম অ্যালডল কন্ডেনসেশন। আবার বলছি, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন সম্বলিত 2 অণু অ্যালডিহাইড যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড গঠন করে যদি অ্যালডিহাইড নেওয়া হয়। আর লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিশিষ্ট 2 অণু কিটোন যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি কিটোন গঠন করে যদি কিটোন নেওয়া হয়। এই বিক্রিয়াকে অ্যালডল কন্ডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হয়। অ্যালডিহাইডের অ্যাল্ট আর অ্যালকোহলের অল মিলে নাম হয়েছে অ্যালডল। ফাইনালি আমি বলছি, সবাই শোনো, মুখস্থ করো। লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন সম্বলিত 2 অণু অ্যালডিহাইড যুক্ত হয়ে
বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড গঠন করে যদি অ্যালডিহাইড নেওয়া হয়। আর লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন সম্বলিত 2 অণু কিটোন যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি কিটোন গঠন করে যদি কিটোন নেওয়া হয়। এই বিক্রিয়াকেই অ্যালডল কন্ডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হয়। অ্যালডিহাইডের অ্যাল্ড আর অ্যালকোহলের অল, এই দুই শব্দ মিলে নাম হয়েছে অ্যালডল। প্রশ্ন আছে কারো? বলো 2 নম্বর বিক্রিয়াটা কি? 2 নম্বর বিক্রিয়াটা 1 নাম্বার যে কার্বনটা ওইটা কি আলফা কার্বন দেওয়া যেত না? এটা তো আলফা। এটা তো আলফা কেন বলো, এখন বলো। না স্যার, উৎপাদন। উৎপাদে কার্যকারী মূলকের প্রায়োরিটি দেখবে না, অগ্রগণ্যতার ক্রমে উপরে কে? অ্যালকোহল ধরবা না কিটোন ধরবা? এটা কিটোন। কিটোনকে কার্যকারী মূলক দুইটা থাকলে যে প্রধান তারাই তো কার্যকারী মূলক সেইটাই বলে। স্যার। তাইলে স্যার CH3 যে 1 নাম্বার কার্বন ওইটা আলফা কার্বন দেওয়া যেত না? 3 নাম্বারটা কেন আলফা কার্বন দিলাম? হ্যাঁ, এটাও তো আলফা। এটা প্রয়োজন পড়ে না, এটাও আলফা। এটা একটা আলফা দিছি, একটা আলফা প্রাইম। এখন বলো প্রশ্ন কি? সেইটাই। এটাও আচ্ছা। আলফা, কিন্তু এটা প্রয়োজন পড়ে না। কার্যকারী মূলক ধারী বা কার্যকারী মূলক যুক্ত কার্বন আলফা কার্বন। আর কারো প্রশ্ন? এই মুখস্থ করা কিন্তু যথেষ্ট টাফ। এই এক একটা বিক্রিয়া আবিষ্কার করে এক একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছে, এত বড় বড় বিখ্যাত বিজ্ঞানী। এগুলো দিয়ে আধুনিক রসায়ন। আর কারো প্রশ্ন থাকলে বলো। লঘু ক্ষার তো বলছো, পাতলা ক্ষারের দ্রবণকে ভালো বাংলায় বলা হয় লঘু ক্ষার। এরপর প্রশ্ন আছে কারো? ক্যানিজারো বিক্রিয়া এই একই টাইপের, ক্যানিজারো বলছি। ক্যানিজারো বিক্রিয়া আমাদের আলোচ্য বিষয়। বিজ্ঞানী ক্যানিজারো আবিষ্কার করছে, তাই এটাকে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। আবিষ্কারক বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। আপাতত আমরা বিক্রিয়া মুখস্থ করছি, শোনো। এই বিক্রিয়া কেন হয় এবং কোথায় বন্ধন ভাঙে আর কোথায় বন্ধন গড়ে, সেই বিষয়টাকে বলা হয় বিক্রিয়া মেকানিজম। সেই বিক্রিয়ার মেকানিজম অল্প কিছু আমাদের আছে এরপরে সিলেবাসে, আর বাকি সব মেকানিজম হায়ার ক্লাসে পড়বা। অর্থাৎ এই বিক্রিয়া ঘটে দেখলাম, মুখস্থ করলাম, কিন্তু এই বিক্রিয়া কেন ঘটে, কোথায় বন্ধন ভাঙে, কোথায় বন্ধন গড়ে, সেই বিষয়কে বলা হয় বিক্রিয়ার মেকানিজম। সেই বিক্রিয়ার মেকানিজম অল্প কিছু আমাদের সিলেবাসে আছে, আর বাকি সব হায়ার ক্লাসে পড়বা। এই বিক্রিয়া কিভাবে ঘটে, কেন ঘটে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া, সকল বিক্রিয়ায় এরকম মেকানিজম আছে। কিছু আছে ইন্টারমিডিয়েট সিলেবাসে, কিছু আছে হায়ার ক্লাসে। ক্যানিজারো বিক্রিয়া দেখো। ফিফটি পার্সেন্ট গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড এদের মধ্যে নিজেদের সাথে নিজেদের শতজারণ বা বিজারণ ঘটে। সেক্ষেত্রে অর্ধেকাংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের লবণে পরিণত হয়। এই কার্বক্সিলিক অ্যাসিড এই অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে প্রাপ্ত যৌগকে কি বলে? লবণ। আর বাকি অর্ধেকাংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়।
এক্ষেত্রে বিষয়টা আবার দেখো, এটা জারণ বিক্রিয়া, কারণ অক্সিজেন সংযোজন কি জারণ, অক্সিজেন সংযোজন হয়েছে নতুন করে, তাহলে এটা জারণ। আর নিচেরটা বিজারণ বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন হয়েছে দেখো নতুন করে, হাইড্রোজেন সংযোজন কি বিজারণ। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, 50% গারক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইডের নিজেদের শত জারণ বিজারণ ঘটে, অর্থাৎ নিজেরাই জারণ বিজারণ বিক্রিয়া ঘটায়। নিজেরা জারণ বিজারণ বিক্রিয়া ঘটালে সেটাকে বলা হয় শত জারণ বিজারণ। আর বাইরে থেকে জারক বিজারক এসে যদি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে তাহলে সেটা শত জারণ বিজারণ না। এক্ষেত্রে নিজেরাই জারণ বিজারণ বিক্রিয়া ঘটায়, তাই এটাকে বলা হয় শত জারণ বিজারণ। সেক্ষেত্রে অর্ধেক অংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে লবণে পরিণত হয়, আর বাকি অর্ধেক অংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। আবার বলি, 50% গাঢ় দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইডের নিজেদের শত জারণ বিজারণ ঘটে। সেক্ষেত্রে অর্ধেক অংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে লবণে পরিণত হয়, আর বাকি অর্ধেক অংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। ফাইনালি বলি, 50% গাঢ় দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইডের নিজেদের শত জারণ বিজারণ ঘটে। সেক্ষেত্রে অর্ধেক অংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে লবণে পরিণত হয়, আর বাকি অর্ধেক অংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। আর আলফা হাইড্রোজেন বিহীন কোথায় সেটা তো একটু আগে বলছি, আবার বলে দিই, আলফা কার্বনে হাইড্রোজেন প্রতিস্থাপন করেই কিন্তু অ্যালডিহাইড আসছে, তাহলে এরা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। আরেকটা উদাহরণ দেখো, এই মিথানল বা ফর্মালডিহাইডে আলফা কার্বনও নাই, আলফা হাইড্রোজেনও নাই, এটা এমনি হাইড্রোজেন। এদেরও অনুরূপ বিক্রিয়া ঘটবে। 50% গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে নিজেদের শত জারণ বিজারণ ঘটবে। সেক্ষেত্রে অর্ধেক অংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে প্রাপ্ত যৌগকে লবণ বলা হয়। দেখো এই হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসছে, এটা লবণ। আর বাকি অর্ধেক অংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। তাহলে দেখো সবাই আবার, 50% গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইডের নিজেদের শত জারণ বিজারণ ঘটে। এক্ষেত্রে অর্ধেক অংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে লবণে পরিণত হয়। জারণ কি করে বুঝলাম? অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা জারণ। আর বাকি অর্ধেক অংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। বিজারণ কি করে বুঝলাম? হাইড্রোজেন সংযোজন হয়েছে, তাই এটা বিজারণ। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, 50% গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইডের নিজেদের শত জারণ বিজারণ ঘটে। সেক্ষেত্রে অর্ধেক অংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে লবণে পরিণত হয়, আর বাকি অর্ধেক অংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এইভাবে যাদের যাদের আলফা হাইড্রোজেন নাই তাদেরই ক্যানিজারো বিক্রিয়া ঘটে। তাহলে ক্যানিজারো বিক্রিয়াটা আমি আবার বলছি, দেখো 50% গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইডের নিজেদের শত জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। এক্ষেত্রে অর্ধেক অংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে লবণে পরিণত হয়, আর বাকি অর্ধেক অংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়।
এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। এটাও আরেকটা ক্যানিজারো বিক্রিয়ার আরেকটা উদাহরণ। 50% গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইডের নিজেদের শতজারণ বিজারণ বিক্রিয়া ঘটে। এক্ষেত্রে অর্ধেক অংশ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে লবণে পরিণত হয়, অপর অর্ধেক অংশ অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। আর নামগুলো বলছি, এ তো বেনজালডিহাইড, বেনজিনে অ্যালডিহাইড থাকলে এর নাম কি? বেনজালডিহাইড। তাহলে এটা বেনজালডিহাইড, বেনজিনে অ্যালডিহাইড আছে, এটাও বেনজালডিহাইড। এটার নাম সোডিয়াম বেনজয়েট। বেনজোইক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বেনজয়েট বলা হয়, বেনজয়েটের সাথে সোডিয়াম যুক্ত আছে, সোডিয়াম বেনজয়েট। আর এটার নাম বেনজাইল, বেনজিনে CH2 হলো বেনজাইল, বেনজাইল অ্যালকোহল। আর এদের নাম মিথানল বা ফর্মালডিহাইড। এটার নাম সোডিয়াম ফরমেট আর এটার নাম মিথানল। এই ফর্মিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে ফরমেট, ফরমেট মূলকের সাথে সোডিয়াম যুক্ত আছে, তাই এর নাম সোডিয়াম ফরমেট। কারো কোনো প্রশ্ন আছে? বলো থাকলে। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, নাহলে পরে ঠরে আগামী ক্লাসে বলবা। ইহা মুখস্থই করতে হবে। আমি কিন্তু 4-5 বার করে বলেছি, তা যথেষ্ট না, ইহা জটিল। তারপর শীটের যে বিক্রিয়া আছে তার মধ্যে থেকে একটা বিক্রিয়া বাদ যাবে, এটা এখন আর কোনো সিলেবাসে নেই। আমি এখন আলোচনা করব কোপ সংশ্লেষণ বিক্রিয়া। কোপ সংশ্লেষণ বিক্রিয়া। কোপ সংশ্লেষণ বিক্রিয়া আমাদের আলোচ্য বিষয়। এই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলেই লবণ বলা হয়। যদি কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোজেন প্রতিস্থাপন করে সোডিয়াম ধাতু আসে তাহলে সোডিয়াম লবণ, আবার কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোজেন প্রতিস্থাপন করে পটাশিয়াম ধাতু আসলে পটাশিয়াম লবণ বলা হয়। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলেই লবণ বলা হয়। কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোজেন প্রতিস্থাপন করে সোডিয়াম ধাতু আসলে সোডিয়াম লবণ, আবার কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে পটাশিয়াম ধাতু আসলে পটাশিয়াম লবণ বলা হয়। তাহলে সোডিয়াম লবণ আর পটাশিয়াম লবণ যে লবণই নাও না কেন, কার্বক্সিলিক অ্যাসিডের লবণের গাঢ় জলীয় দ্রবণ মানে পানির দ্রবণ, এই দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, অর্থাৎ বিদ্যুৎ চালনা করলেই তো দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটবে। তাহলে অ্যানোডে উৎপন্ন হয় অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই দুটো উৎপন্ন হবে অ্যানোডে। অ্যানোড তো জানোই, ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়। আর ক্যাথোডে উৎপন্ন হবে কস্টিক সোডা ক্ষার আর হাইড্রোজেন গ্যাস। এই দুটো উৎপন্ন হবে ক্যাথোডে। ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। এই বিক্রিয়াকেই কোপ সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। তাহলে আবার দেখো, সবাই ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, ভালো করে দেখো। কার্বক্সিলিক অ্যাসিডের লবণের গাঢ় জলীয় দ্রবণে বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণ ঘটে, ফলে অ্যানোডে উৎপন্ন হয় অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড, আর ক্যাথোডে উৎপন্ন হয় ক্ষার আর হাইড্রোজেন গ্যাস। যদি সোডিয়াম লবণ নাও তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, আর পটাশিয়াম লবণ নিলে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হবে। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ
এই লবণের গাঢ় জলীয় লবণে বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণ ঘটে, ফলে অ্যানোডে উৎপন্ন হয় অ্যালকেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হয় ক্ষার আর হাইড্রোজেন গ্যাস। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে কোপ সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। আরেকটা বিক্রিয়া বলবো রাইমার টাইমান, তাহলেই শেষ, আজকের পড়া রাইমার টাইমানের শেষ। দেখি আগামী ক্লাসে শেষ করা যায় কিনা সব, আরো অনেক আছে। রাইমার টাইমান বিক্রিয়া, রাইমার টাইমান আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়ার নাম রাইমার টাইমান বিক্রিয়া। রাইমার টাইমান বিক্রিয়া কেমিস্ট্রি একটু মন দিয়ে শিখবা, ভালো করে শিখবা। দেখছো তোমরা ওয়ার্ল্ড মিটারে যে দেখো, ইংল্যান্ড টিকা আবিষ্কার করে এমন ভাবে টিকা দিয়েছে ওখানে মৃত্যু নাই বললেই চলে করোনায়। এখন 8-10 জন 5-6 জন করে মরে, যেখানে 1500-2000 মারা গেছে, সেখানে 8-10 জন 5-6 জন করে মরে। টিকা দিয়ে সব করোনা দূর করে ফেলছে। এ বায়োকেমিস্ট্রি তো যে হারে চর্চা হওয়া উচিত ওয়ার্ল্ড ওয়াইড, সে হারে হয় না। এই জন্যই তো টিকা ভ্যাকসিন এত স্লো হয়ে আছে, নাহলে তো আরো ফাস্ট হতো বিষয়টা। রাইমার টাইমান বিক্রিয়া, রাইমার টাইমান বিক্রিয়া কিন্তু আমাদের লাস্ট, আজকে লাস্ট, সবাই মনোযোগ দিয়ে দেখো। রাইমার টাইমান বিক্রিয়া আমাদের আলোচ্য বিক্রিয়া। ফেনলকে বেনজিন ওএইচ কিন্তু ফেনল, ফেনলকে ক্লোরোফর্ম আর কস্টিক সোডা এর দ্রবণের সাথে মিশিয়ে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে মিষ্টি গন্ধযুক্ত স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড আর পানি। যদি সমতা করতে চাও 3 লেখো আর 3 লেখো। তাহলে দেখো সবাই, রাইমার টাইমান বিক্রিয়া দেখো। ফেনলকে ক্লোরোফর্ম আর কস্টিক সোডার সাথে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে মিষ্টি গন্ধযুক্ত স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়। দাঁড়াও, এটা পুরোটা লেখা হয়নি, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে আমার। স্যালিসাইল অ্যালডিহাইড একটু এইভাবে লিখলে ভালো বুঝবা। স্যালিসাইল অ্যালডিহাইড, বা আগের মতোই লিখি। এই অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইডকে স্যালিসাইল অ্যালডিহাইড বলা হয়। এটা কিন্তু পড়াইছি আমি নামকরণের সময়। তাহলে আবার দেখো, ফেনলকে ক্লোরোফর্ম আর কস্টিক সোডার সাথে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে মিষ্টি গন্ধযুক্ত স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই স্যালিসাইল অ্যালডিহাইড উৎপাদনের এই বিক্রিয়াকেই আবিষ্কারকের নাম অনুসারে রাইমার টাইমান বিক্রিয়া বলা হয়। আবার বলছি, মুখস্থ করো, এই একটাই বিক্রিয়া, কিন্তু এরকম আর অন্য কোনো বিক্রিয়া নেই, এই একটাই। ফেনলকে ক্লোরোফর্ম আর কস্টিক সোডার সাথে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে মিষ্টি গন্ধযুক্ত স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে রাইমার টাইমান বিক্রিয়া বলা হয়। আরেকবার বলি, ফেনলকে ক্লোরোফর্ম আর কস্টিক সোডার সাথে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে মিষ্টি গন্ধযুক্ত স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই স্যালিসাইল অ্যালডিহাইড উৎপাদনের এই বিক্রিয়াকেই আবিষ্কারকের নাম অনুসারে রাইমার টাইমান বিক্রিয়া বলা হয়। মুখস্থ করো, ফেনলকে ক্লোরোফর্ম
আর কস্টিক সোডার সাথে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে মিষ্টি গন্ধযুক্ত স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই স্যালিসাইল অ্যালডিহাইড উৎপাদনের এই বিক্রিয়াটাকেই আবিষ্কারকের নাম অনুসারে রাইমার টাইম্যান বিক্রিয়া বলা হয়। প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে এখান থেকে কারো? গুড নাইট। কালকে কয়টা পরীক্ষা? কালকে কয়টা পরীক্ষা? 7টায়। 7টা থেকে 10টার মধ্যে।